চকবাজার ট্র্যাজেডি। পুরান ঢাকার ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি। চুড়িহাট্টার কেমিক্যাল থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারিয়েছেন নারী শিশু সহ ৭১ জন মানুষ। ফেব্রুয়ারি রাত ১০টা, পুরান ঢাকার নিয়মিত দৃশ্য। শুধুই মানুষের কোলাহল, প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত। রাস্তায় নানান রকম যানবাহনের ভিড়, যে ভিড়ে ছিল ইব্রাহিমের অটোরিকশাও। বাড়তি কিছু রোজগারের আশায় রাত বাড়লেও থামতো না তার রিকশার চাকা। সে মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসতো, মেয়ের পছন্দের খাবার নিয়ে আসতো, মেয়ে যখন যেটা চাইতো তখন ওইটাই দিত। চুড়িহাট্টা মোড়, ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ৩২। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুন। ওয়াহিদ ম্যানশনের আগুন এতটাই ভয়াবহ ছিল, মুহূর্তেই কেড়ে নেয় ৬৭টি তাজা প্রাণ। আহত হন আরো অনেকেই। এদের ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই রাতেই রিকশাচালক ইব্রাহিমের স্ত্রী খানিকটা চিন্তিত ছিলেন। স্বামী সচরাচর ফিরতে দেরি করলেও সেদিন আর ঘরে ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও ইব্রাহিমের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে দুর্ঘটনার সংবাদও পেয়েছেন তার স্ত্রী। ওই জায়গায় না পাওয়াতে আমি ঢাকা হাসপাতালে গেছি, মেডিকেল হাসপাতাল, মিটপুর হাসপাতাল, তারপরে মর্গে, পিজি হাসপাতাল, অনেক হাসপাতালে ওর খোঁজ করা হয়েছে। ভয়ঙ্কর সেই রাতের পর হাসপাতালে বাড়তে থাকে স্বজনদের ভিড়, খুঁজতে থাকেন প্রিয় মুখ। অবশেষে স্বামীর খোঁজ পান রোকসানা, তবে জীবিত নয়, মৃত। একমাত্র কন্যা বৃষ্টির ডিএনএ দিয়ে ইব্রাহিমকে শনাক্ত করা হয়। পিতৃহারা সেই মেয়ের চোখে এখন শুধুই বোবা কান্না। যেহেতু কেমিক্যালের জন্য এসব দুর্ঘটনা ঘটতেছে, তাহলে বাংলাদেশ থেকে ওই কেমিক্যালের গুলা উঠায় দেওয়াই ভালো। চুড়িহাট্টা ট্র্যাজেডির পর থেকে মানুষের মনে একগাদা প্রশ্ন। এমন দুর্যোগ এড়ানো আসলে সম্ভব ছিল কিনা, কার দায় কতটুকু ছিল? দুর্ঘটনার পরই পুরান ঢাকা থেকে সব ধরনের কেমিক্যাল অপসারণের ঘোষণা দেন সিটি মেয়র সাইদ খোকন। আবাসিক এলাকা থেকে কেমিক্যাল সরাতে টাস্ক ফোর্স গঠন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। নিয়মিত চলে অভিযান।
এখানেই মূলত শুরু আমাদের অনুসন্ধান। কেমিক্যাল ছাড়াও পুরান ঢাকায় এখনও অনেক ঝুঁকি রয়েছে, যার ফলে যে কোনো সময়ে চুড়িহাট্টার চেয়েও বড় ট্র্যাজেডি ঘটতে পারে। এই এলাকার এখনও নিরাপদ না, এখনও কেমিক্যালের অস্তিত্ব আছে, এখনও অনেক গোডাউন আছে, লুকায়িত গোডাউন। ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর মতিউর রহমান। পুরান ঢাকার আগুন তার পূর্ব অভিজ্ঞতায়, ছিলেন নিমতলী ট্র্যাজেডির দায়িত্বে। ঝুঁকির মধ্যে এক নম্বর হলো কেমিক্যাল রিয়াকশনস। যদি কেমিক্যালের চরিত্র অনুযায়ী ঠিকমতো না রাখা হয়, তাহলে কেমিক্যালের রিয়াকশনের ফলে অগ্নিকাণ্ড হয়। তিনি ব্যাখ্যা করছিলেন কি কি কারণে সাধারণ একটা আগুনের ঝুঁকি মহাবিপদ ডেকে আনতে পারে। আর এখানে দেখছি তারের সমাগম, আশেপাশে প্রচুর তার, বাসার সাথে লাগোয়া। আপনাকে যদি 7-8 বছর আগে নিয়ে যায়, নিমতলির যে ঘটনা, ট্রান্সফরমার থেকে সবাই বলেছে ট্রান্সফরমার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই ট্রান্সফরমারের অয়েলগুলা লিক হওয়ার ফলে ওখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। বিস্ফোরণ থেকে কেমিক্যাল গোডাউনে এটা ত্বরান্বিত হয়। মতিউর রহমানের দৃষ্টি এখানকার গা লাগানো দালান কোঠা আর সরু অলিগলির দিকে। প্রত্যেকটা জায়গায় কিন্তু 4 তলা 5 তলা হাই রেজ বিল্ডিং বিভিন্ন জায়গায় হয়েছে। সো লোক সংখ্যা বেড়েছে, সেই তুলনায় রাস্তাঘাট বা পারিপার্শ্বিক যে ফ্যাসিলিটি সেগুলো তো ডেভেলপ করেনি। এবার সবচেয়ে বড় সংখ্যার কথাটি জানালেন তিনি, প্লাস্টিক। প্লাস্টিক কারখানায় যে কেমিক্যালগুলো ইউজ হয় বা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়, প্লাস্টিক দানা, এটা হলো দাহ্য বস্তু। অতি দাহ্য বস্তু না, এটা দাহ্য বস্তু। অন্য কেমিক্যালের সাথে যদি রিয়াক্ট করে এটা আরও ব্যাপকতা বাড়িয়ে দিবে। সব জায়গায় দেখা মিলছে প্লাস্টিকের, যেটা চুড়িহাট্টার ব্যবসায়ীদের মূল কারবার। প্লাস্টিকের সব দানা মূলত বাজারে পাওয়া সব ধরনের প্লাস্টিক পণ্যের কাঁচামাল। জুতা, পলিথিন, আসবাব সবই তৈরি হয় এই দানা থেকে। ব্যবসায়ী প্রতিনিধিদের অভিমত, প্লাস্টিকের দানা ঝুঁকিপূর্ণ বস্তু নয়, তাই ব্যবসা করতেও কোনো অন্তরায় থাকার কথা নয়। বিস্ফোরক অধিদপ্তর থেকে টেস্ট করছে, আমরাও বইয়ের থেকে করছি, এটা দাহ্য পদার্থ আন্ডারে পড়ে না। দিন কয়েক পরেই সিটি কর্পোরেশনের অভিযান বাধার মুখে পড়ে। ব্যবসায়ীদের সাথে আলোচনার পর সিটি মেয়র বলেন, অভিযানের আওতামুক্ত থাকবে প্লাস্টিক। নগর কর্তৃপক্ষ টাস্ক ফোর্সের অভিযান থেকে প্লাস্টিক দানা এবং পিগমেন্ট, অর্গানিক পিগমেন্টকে অভিযানের আওতামুক্ত হিসেবে ঘোষণা করছে। ডক্টর ইয়াসির আরাফাত খান, বুয়েটের এই শিক্ষকের কাছে প্রশ্ন ছিল, প্লাস্টিক কতটা ঝুঁকিমুক্ত? এটা নর্মাল কন্ডিশনে ঝুঁকিপূর্ণ না। আপনি যদি রেখে দেন রুমে অ্যাটমসফেরিক নর্মাল কন্ডিশনে, এটা ঝুঁকিপূর্ণ না। কিন্তু যদি এটা আগুনের সংস্পর্শে আসে, এটা কিন্তু তখন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এটা জ্বলতে শুরু করে, যখন টেম্পারেচারটা বেড়ে যায় তখন কিন্তু এটা খুব দ্রুত ফায়ার এক্সপ্রেড করতে পারে এবং এটা কালো ধোঁয়া সৃষ্টি করে, বিষাক্ত গ্যাস তৈরি করে, যে গ্যাসটা আবার ডেঞ্জারাস ফর হিউম্যান। ডক্টর খানের কাছে তারই তৈরি করা একটি প্রতিবেদন তুলে ধরা হলো। চুড়িহাট্টার প্লাস্টিকের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এই রিপোর্টে। ব্যবসায়ীদের জন্য একটা ট্রিকি ডিসিশন হতে পারে, সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাপ্রোচ করার কারণ হচ্ছে যে এই ম্যাটেরিয়ালসগুলা এক্সপ্লোসিভ কিনা সেটা আমাদের কাছে জানতে চাওয়া। আমরা বলেছি যে এটা এক্সপ্লোসিভ না, বাট ইন কন্ট্যাক্ট উইথ ফায়ার, যদি আগুনের সংস্পর্শে আসে, এটা দাহ্য এবং এটা ভয়াবহ আকার তৈরি করতে পারে। হয়তো বিপদ জানার পরও সিটি মেয়র আর ব্যবসায়ীরা এই ঝুঁকিটা নিতে চান। প্লাস্টিক আগুন লাগাইতে গেলে আপনার মনে করেন যে 3 ঘন্টা লাগে হিট দিতে মেশিনে, এবং প্রায় 300 এম্পিয়ার হিট দিতে হয়, তারপরে প্লাস্টিকটা গলে। এটা লোকাল যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তাদের সাথে আমাদের কন্ডিশন রয়েছে, তারা তাদের প্রিভেন্টিভ মেজার যেগুলো ছিল সেগুলো আপনার নিশ্চিত করার সাপেক্ষে তাদেরকে আমরা ব্যবসাগুলো করতে দেব।
কিন্তু পুরান ঢাকায় কেমিক্যাল মজুত করার কোনো নিয়ম কানুন চলে না। যেখানে সেখানে আগুনের উৎস, ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের তার, ট্রান্সফরমার। বলা যায় দুর্যোগের মঞ্চ প্রস্তুত, শুধু শুরু হওয়ার অপেক্ষা। 3 বছর আগে টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানার আগুনের দৃশ্য এটি। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারায় 39 জন মানুষ। প্রায় 2 দিন ধরে এটার ফায়ার চলেছিল। কেন? কারণ হচ্ছে ওখানে হিউজ পরিমাণ আপনার এই প্লাস্টিক জাতীয় ম্যাটেরিয়ালস স্টোর করে রাখা ছিল। সো সেটা আমাদেরকে মাথায় নিতে হবে। যদি আমরা বলি যে প্লাস্টিক আপনার বিপজ্জনক না, তাহলে টাম্পাকোর কথাটা আমাদের স্মরণ করা উচিত যে কী পরিমাণ বিপজ্জনক এটা হতে পারে। তার থেকেও বড় প্রশ্ন, আবাসিক এলাকায় কেমিক্যাল কিংবা প্লাস্টিক জাতীয় পণ্য আদৌ কি থাকা উচিত? পরিসংখ্যান বলছে রাজধানীতে প্রায় 1.5 কোটি মানুষের বসবাস। শুধু পুরান ঢাকাতেই এই সংখ্যা অর্ধেকের বেশি। ব্যবসা করার মতো নতুন জায়গা না থাকায় বসত বাড়িতেই গড়ে উঠেছে দোকান, গুদাম কিংবা কারখানা। এমন হওয়াতেই এখানকার পরিস্থিতি দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। কোনো বাসা বাড়িতে কোনো ধরনের কেমিক্যাল গোডাউন হওয়ার কথা না। কোনো মানে বসতবাড়ি এলাকা বা যেখানে জনগণ বসবাস করে সেখানে কোনো গোডাউন বা এই ধরনের স্টোর থাকার কথা না। একই কথা জানালেন বুয়েটের এই অধ্যাপক। রেসিডেন্সিয়াল বা আবাসিক ভবনগুলোতে এই গুদামজাত করা যাবে না। প্লাস্টিক ম্যাটেরিয়ালস বলেন বা কেমিক্যাল বলেন, এটা গুদামজাত করা যাবে না। কারণ প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলো বিপজ্জনক না হলেও যদি ফায়ারের সংস্পর্শে আসে এটা বিপজ্জনক। প্রশাসন বলছে চকবাজার ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঠেকাতে শুধু কেমিক্যাল নয়, সরাতে হবে প্লাস্টিকও, এবং এখনই সময় সবকিছু সমন্বয় করার। আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকা আপনি একসাথে রাখবেন কিনা, যেহেতু এই ঢাকা 400 বছর আগে হয়েছে, তখন এখানে বাণিজ্যিক আবাসিক সব একসাথে ছিল এবং সেটা এখনও আছে। এখন ভাবতে হবে যে আমাদের এগুলোকে সেগ্রেগেট করে বিভিন্ন শিল্পকে বিভিন্ন জায়গায় রিলোকেট করতে হবে। বসবাসের সমান্তরালে ব্যবসা বাণিজ্য, পুরান ঢাকার 100 বছরের ঐতিহ্য। বর্তমান প্রেক্ষাপটে এই ব্যবস্থা কতটা যৌক্তিক প্রশ্ন ছিল সিটি মেয়রের কাছে। বাড়িধারা আবাসিক এলাকাতে সেই এলাকার যে ক্যারেক্টার, এটার সাথে আপনি চকবাজার এলাকার ক্যারেক্টারের ঠিক সেভাবে আপনি মিল খুঁজে পাবেন না। এখানে দেখবেন যে আপনার নিচে দোকান রয়েছে, উপরে হয়তো একটা গোডাউন রয়েছে, তার উপরে হয়তো একটা বাসা রয়েছে, বাসার উপরে হয়তো আর একটা অফিস রয়েছে। একটা মিক্সড ইউজের একটা কালচার, এবং এটা এমন না যে 2-4-5 বছরে হয়েছে, এটা 100 বছর যাবৎ হয়েছে। তো এই মিক্সড ইউজ কিন্তু শুধু পুরনো ঢাকায় না, আপনার বিশ্বের অনেক পুরনো শহরগুলোর মধ্যে আছে। তো তারা আপনার ম্যানেজটা করেছে, সেফটিটা এনশিওর করেছে। তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি সচেতনতার জায়গা থেকে অনেক বেশি। সেই জায়গাগুলোতে আমাদেরকে আরও কাজ করতে হবে। পুরান ঢাকার এসব ভবনে আসলে কি ধরনের পণ্য রয়েছে, এগুলোর সঠিক তথ্য সিটি মেয়র কিংবা তদারকি সংস্থার কাছে রয়েছে কিনা? কেউ জানতো না ওয়াহিদ ম্যানশনে কেমিক্যালের এত মজুদ ছিল, এমনকি এগুলো রাখার অনুমতি তারা পেয়েছিল কিনা। আমরা নিশ্চিতভাবে বলতে পারি হাজারীবাগ এই সমস্ত এলাকা পুরান ঢাকাতে এগুলোতে আমরা কোনো লাইসেন্স দিই নাই। বিস্ফোরক অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে প্রশ্ন, সংস্থাটি তাদের দায়িত্ব কতটুকু পালন করে। আমাদের যে লোক বলা আছে তাতে এই যে শুধু যে গোডাউন আমরা ইন্সপেকশন করবো তা না, আর অনেকগুলো কাজ থাকে। বিভিন্ন ধরনের 5 লাইন আমরা দেখতে হয়, আমাদের এক্সপ্লোসিভ ডাইরেক্ট দেখতে হয়, তো বিভিন্ন রকম টেস্টিং দেখতে হয়। তো এই সমস্ত কারণে আমাদের যেহেতু অনেকগুলো জব, সে তুলনায় লোক বল একটু কম আছে। প্রতি বছর যে দেখতে পারি তা না, তো পদার্থ দেখা হয়। পুরান ঢাকা থেকে কেমিক্যাল জাতীয় পদার্থ কম বেশি সরিয়ে নেওয়া হয়েছে, তবে যেখানে সরানো হচ্ছে সেটাও আবাসিক এলাকা, আর কাজটি করা হয় সবার অগোচরে। কেরানীগঞ্জের আতাসুর এলাকা, রাস্তার পাশে দাঁড়ানো এই ট্রাকে কেমিক্যাল থাকতে পারে,
এমন ধারণা নিয়ে এগিয়ে গেলাম। কেয়ার কেমিক্যাল এটা কাগজ দিছে ওরা স্লিপ টিলিপ দেখি তো স্লিপটা। এটার নাম কি? এটা তো সততা কেমিক্যালের গোডাউন। সততা কেমিক্যালের গোডাউন। কোম্পানির এক কর্মীর সহায়তায় গোডাউনের ভেতরে ঢোকার চেষ্টা করি। এত কেমিক্যাল থাকার পরও সামান্য নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ল না। মানে ফায়ার যত্র হবে, এখন মনে করে যে ওই ঘরে গুদাম ছিল, ঢাকায় ছিল, ওটা নিয়ে এসেছে এখানে তাড়াহুড়ো করে। তো ফায়ার সেফটি করতে আমাদের মানে কেমিক্যাল সরানোরই সময় দিচ্ছে না। চোখ আটকালো নির্দিষ্ট কিছু ড্রামের দিকে। বড় হরফে লেখা সতর্ক বার্তার কারণে অন্য সব রাসায়নিক থেকে সেগুলো আলাদা মনে হলো। তো ওইটা ছবি যে ফ্লেমেবল দেওয়া আছে। কোনটা? ওই যে এটা, ওটা ফ্লেমেবল আছে। এটা তো আগুন, এটাতে আগুন লাগবে না। এটাতে আগুন লাগবে না, এটা তো জানতে চাচ্ছি। আগুন থেকে সাবধান রাখতে বলছে। হ্যাঁ, সাবধান কেন রাখতে বলছে এটাই। এগুলো জানাতে হবে না। এরপর সেই ব্যক্তি ফোনে কারোর সাথে কথা বলা শুরু করলেন। কি বললেন? বলে 35টার মধ্যে এটা নাই, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু ফ্লেমেবল স্টিকার আছে, তো এইটা একটু ডিফারেন্স থাকাটাই ভালো। সালে ঘটে নিমতলী ট্র্যাজেডি। ভয়াবহ আগুনে ঝরে যায় 124টি প্রাণ। দুর্ঘটনার পর টাস্কফোর্স তৈরি, বিভিন্ন অঙ্গীকার ও পরিকল্পনা নেওয়া হয়। প্রায় 10 বছরেও যা বাস্তবায়ন হয়নি। চকবাজার থেকে কেমিক্যাল সরলেও কাটেনি মানুষের দুশ্চিন্তা, তাদের পদে পদে মৃত্যুর ফাঁদ। বৃষ্টি আর কোনোদিন বাবা ডাকতে পারবে না, শুনতে পাবে না বাবার আদর মাখা মমতা মাখা কণ্ঠ। এই দীর্ঘশ্বাস এখানেই থামবে না, না হলে নিমতলির পর চকবাজার কিংবা বনানী ট্র্যাজেডির জন্ম হতো না। হয়তো কেউ জানে না পরবর্তী ট্র্যাজেডি কোথায় হবে, কিন্তু ঘটছে এবং ঘটবে এটা নিশ্চিত। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।